আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে যেমন রচিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়ালের বিষয় ক্যাপিটাল বাজেটিং টেকনিক সপ্তম ক্লাস। আজকের ক্লাসে আমরা আমাদের বিগত সালের বোর্ড প্রশ্নগুলো সমাধান করব। 2010 সাল থেকে আমরা শুরু করব, শেষ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে আমরা সমাধান দিব। আজকের ক্লাসে আমরা 10 সাল এবং 11 সাল এই দুইটি সালে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো সমাধান করি। তো আসুন প্রথমে আমাদের বইয়ের প্রবলেম নম্বর 29 বিবিএ ফার্স্ট ইয়ার 2010 সালে এসেছে প্রশ্নটি, এটা দিয়ে শুরু করি। প্রশ্নটি বলা হচ্ছে সাদিয়া লিমিটেড ইজ কনসিডারিং এ প্রপোজাল টু পারচেস এ মেশিন কস্টিং টাকা 10 লক্ষ। সাদিয়া একটা প্রস্তাব পেয়েছে যে সেখানে বিনিয়োগ করতে হবে একটা মেশিনের দাম কত, 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা বিনিয়োগ করলে এখান থেকে আমাদের ইনকাম আসবে। দ্য মেশিন ইজ এক্সপেক্টেড টু হ্যাভ এ লাইফ ইকোনমিক্যাল লাইফ অফ দ্য 5 ইয়ার্স। এই মেশিনের আয়ুষ্কাল আশা করছে 5 বছর চলবে। দ্য এক্সপেক্টেড ক্যাশ ইনফ্লো আর অ্যাজ ফলো, নিচে দেওয়া হলো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার পর্যন্ত ক্যাশ ইনফ্লো দেওয়া আছে। ফার্স্ট ইয়ারে 3 লাখ, সেকেন্ড ইয়ারে 3.5 লাখ, থার্ড ইয়ারে 3 লাখ এবং ফোর্থ ইয়ারে 4 লাখ, ফিফথ ইয়ারে 5 লাখ। ক্যাশ ফ্লোগুলো অসমান অবস্থায় আছে, তবে প্রতি বছরের সমান নয়, তাহলে অসমান সিএফএটির অঙ্ক। দ্য কোম্পানি চার্জ ডিপ্রিসিয়েশন অন স্টেট লাইন বেসিস, কোম্পানি অবস্থায় ধার্য করে থাকে সরলরেখী পদ্ধতিতে। কস্ট অফ ক্যাপিটাল 12%, কস্ট অফ ক্যাপিটাল দেওয়া রয়েছে 12% হারে। এখন রিকোয়ারমেন্ট, রিকোয়ার্ড 1 2 3 4 4 এই 4টা রিকোয়ারমেন্ট দেওয়া আছে। সাধারণত সি পার্টে 4টা রিকোয়ারমেন্ট দেয় আর বি পার্টে 1টা অথবা 2টা রিকোয়ারমেন্ট দেয়। তো 10 মার্কের অঙ্ক এটা। দেখুন বলছে পে ব্যাক পিরিয়ড, 1 নম্বর রিকোয়ারমেন্ট পে ব্যাক পিরিয়ড তৈরি করতে হবে। তো পে ব্যাক পিরিয়ডের সূত্র আমরা শিখেছি 2টা, সিএফএটি সমান হলে একটা আর অসমান হলে আরেকটা। তো যেহেতু এটা সিএফএটি অসমান, সুতরাং অসমানের সূত্র ব্যবহার করে আমরা এটা বের করতে পারবো। 2 নম্বর রিকোয়ারমেন্ট রেট অফ রিটার্ন অন এভারেজ ইনভেস্টমেন্ট, আরওআই, এভারেজ রেট অফ রিটার্ন। এভারেজ রেট অফ রিটার্নে একটাই সূত্র। এবার আসুন 3 নম্বর নিট প্রেজেন্ট ভ্যালু, নিট প্রেজেন্ট ভ্যালু একটা সূত্র ব্যবহার করতে হয় সবসময়, নিট প্রেজেন্ট ভ্যালুর একটাই সূত্র আছে। এবার আসুন 4 নম্বর প্রফিটিবিলিটি ইন্ডেক্স, পিআই, এটার একটাই সূত্র। তো আসুন আমরা পর্যায়ক্রমে এই 4টা রিকোয়ারমেন্ট শিখব। প্রথমে প্রশ্নপত্রে সিএফএটি দেওয়া আছে, তো আমরা এখানে এআরআর করার সময় ইএটি লাগবে, সেজন্য এটা ওয়ার্কিং হিসেবে রেখে দিচ্ছি। প্রথম যখন পেব্যাক পিরিয়ড করব তখন কিউমুলেটিভ করা লাগবে বলে এই ওয়ার্কিং আমাদেরকে হেল্প করবে। তো 1 নম্বর ওয়ার্কিং ক্যালকুলেশন এ চার্ট অফ সিসিএফএটি, পেব্যাক পিরিয়ড করার জন্য সিসিএফএটি লাগবে, এনইএটি এবং আর্নিং আফটার ট্যাক্স বের করা লাগবে এআরআর করার জন্য। তো আমরা শর্টটা লিখলাম এআর, এরপরে সিএফএটি, এরপরে কিউমুলেটিভ অফ সিএফএটি। এটা আমরা কিউমুলেটিভ করবো কী হবে, প্রথম 3 লাখ, এই 3 লাখ প্রথম বসালাম, 3 লাখ আর 3.5 লাখ যোগ করে 6.5 লাখ, 6.5 লাখের সাথে আবার 3 লাখ যোগ করলে 9.5 লাখ, 9,50,000-এর সাথে আবার 4 লাখ যোগ করে 13 লক্ষ 50,000, 13 লক্ষ 50 সাথে 5 যোগ করলে হয় 18 লক্ষ 50,000। এই কিউমুলেটিভ লাগবে আমাদের পেব্যাক পিরিয়ড করার জন্য। তো আসুন আমরা পেব্যাক পিরিয়ডের আগে সূত্র দেখে আসি। ক্যালকুলেশন অফ পেব্যাক পিরিয়ড, উই নো দ্যাট, আমরা জানি পেব্যাক পিরিয়ডের সূত্র যেহেতু সমান সিএফএটি, তো এ প্লাস এনসিও মাইনাস সিএফএটি ডিভাইডেড বাই ডি। হেয়ার এখানে এতে হলো অ্যাজুমিং নিয়ার অফ দ্য ফুল ইয়ার, নিকটতম ফুল ইয়ার। এরপরে এনসিও 10 লাখ দেওয়া আছে, সিএফএটি কর্মজড়িত সিএফএটি, কর্মজড়িত সিএফএটি এটা আমাদের কীভাবে নিতে এটা বোঝাবো। এরপরে ডিতে ডাউন অফ দ্য ইয়ার সিএফএটি। দেখুন এখন আমরা মানগুলো বসাবো, সেজন্য কিউমুলেটিভের দিকে দেখতে হবে। এনসিওর কাছাকাছি সমান অথবা কম সিসিএফএটি নিতে হয়। তো এনসিও আমাদের 10 লাখ টাকা, এর কাছাকাছি কিউমুলেটিভ আছে এখানে 9,50,000 এবং 13,50,000, এর মধ্যে কাছাকাছি সমান অথবা কম, অর্থাৎ 10 লক্ষ সমান হতে পারে অথবা তার কম নিতে হতে পারে সিসিএফএটি, কিন্তু বেশি নেওয়া যাবে না। সুতরাং আমরা সিসিএফএটি নিতে পারি 9,50,000 টাকা। এই 9,50,000 টাকা কোন বছরে হয়েছে, 3য় বছরে, থার্ড ইয়ার। এইটাই হলো অ্যাজুমিং নিয়ার অফ দ্য ফুল ইয়ার, নিকটতম পূর্ণ বছর হলো এর মান এই 3 বছর। তো এর মান হলো 3 আর সিসিএফএটি হলো 9,50,000। ক্লিয়ার। ডিতে ডাউন অফ দ্য ইয়ার সিএফএটি, তাহলে যে বছরে আমরা নিয়ার অফ দ্য ইয়ার হবে তার পরের বছরকে ডাউন অফ দ্য ইয়ার বলা হবে, সেইটাই সিএফএটি। ডির মান হলো 4 লক্ষ টাকা। এখন আসলে আমরা মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করি।
50,000কে 4 লক্ষ দ্বারা ভাগ করলে 0.125 আসে, 3.125 ইয়ার্স, এটা হলো অ্যান্সার। তাহলে প্রদানকৃত টাকা পুনরুদ্ধার হতে ফিরে আসার সময় লাগবে 3.125 ইয়ার্স, এই সময়। 1 নম্বর রিকোয়ারমেন্ট শেষ হলো। এবার 2 নম্বর রিকোয়ারমেন্ট, রেট অফ রিটার্ন অন এভারেজ ইনভেস্টমেন্ট, ARR। ARR এর সূত্র আমরা আগে লিখব, তারপরে আমাদের প্রয়োজনীয় ওয়ার্কিংগুলো ছকের মধ্যে করব। ক্যালকুলেশন অফ ARR, উই নো দ্যাট, আমরা জানি ARR সমান এভারেজ ইএটি ডিভাইড বাই এভারেজ ইনভেস্টমেন্ট। এখন এভারেজ ইএটি এর সূত্র হলো টোটাল ইএটিকে নাম্বার অফ ইয়ার দ্বারা ভাগ করতে হবে। ইএটি তো প্রশ্ন দেওয়া নেই, তাহলে ওয়ার্কিংয়ের মাধ্যমে আমরা ইএটি বের করব। আমরা জানি সিএফএটি থেকে ডিপ্রিসিয়েশন মাইনাস করলে ইএটি বের হয়, তাহলে আমাদের সিএফএটি আছে, এখান থেকে অবশ্যই মাইনাস করতে হবে, অবশ্যইটা আবার তৈরি করে নিতে হবে। ডিপ্রিসিয়েশন পার ইয়ার সমান কস্ট অফ মেশিন মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইড বাই অ্যাসেট লাইফ। কস্ট অফ মেশিন 10 লক্ষ মাইনাস স্যালভেজ ভ্যালু 0, আর অ্যাসেট লাইফ হচ্ছে 5 ইয়ার্স। 10 লক্ষকে আমরা 5 দ্বারা ভাগ করলে 2 লক্ষ পাই, এই 2 লক্ষ হলো অবশ্যই। এখন ডিপ্রিসিয়েশন আমরা সিএফএটি থেকে মাইনাস করবো, তাই ডিপ্রিসিয়েশন লিখলাম 2 লাখ 2 লাখ 2 লাখ প্রতি বছরে 2 লাখ। 3 লাখ থেকে 2 লাখ বাদ দিলে ইএটি থাকবে 1 লাখ। 3.5 লাখ থেকে 2 লাখ বাদ দিলে 1.5 লাখ। 3 লাখ থেকে আবার 2 লাখ বাদ দিলে 1 লাখ থাকবে। 17 বছরে 4 লাখ থেকে 2 লাখ বাদ দিলে 2 লাখ থাকে। 5ম বছরে 5 লাখ থেকে 2 লাখ বাদ দিলে 3 লাখ থাকে। এই হলো ইএটি। এখন ইএটি আমরা কীভাবে পেয়েছি এটা আমরা দেখাতে পারি এভাবে, যে 2 নম্বর কলাম থেকে 4 নম্বর কলাম বাদ দিয়ে পাই। তো আমরা ইএটি পেয়ে গেলাম, ইএটি যোগফল কত পেলাম? 8,50,000 টাকা। এই 8,50,000 টাকা আমরা এখানে টোটাল ঘরে বসে দিলাম, এই যে 8,50,000 টাকা ভাগ 5 ইয়ার্স, 5 দ্বারা ভাগ করলে 1,70,000 টাকা। 1,70,000 হলো এভারেজ সিএফএটি, এভারেজ সিএফএটি মানে 1,70,000। আর এভারেজ ইনভেস্টমেন্ট সূত্র হলো ইনভেস্টমেন্ট এনসিও প্লাস স্যালভেজ ভ্যালু ভাগ 2। আর ওয়ার্কিং ক্যাপিটাল থাকলে যোগ করতে হয়, কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল নাই বলে আমরা যোগ করলাম না। তাহলে এনসিও প্লাস স্যালভেজ ভ্যালু ভাগ 2, এতে আসলো 10 লক্ষকে 2 দিয়ে ভাগ করলে 5 লক্ষ টাকা। এ হলো এভারেজ ইনভেস্টমেন্ট। 1,70,000কে 5 লক্ষ দ্বারা ভাগ করলে 100 দ্বারা গুণ করলে আসে 34%। এটা হলো ARR। আশা করি বুঝতে পারছেন। 3 নম্বর রিকোয়ারমেন্ট দেখে আসি, নিট প্রেজেন্ট ভ্যালু। নিট প্রেজেন্ট ভ্যালু আমাদের একটাই সূত্র, টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ সিএফএটি থেকে এনসিও বাদ দিতে হয়। এনসিও 10 লাখ, আর এখানে সিএফএটি যা আছে 5 বছরের 5 রকমের, ক্যাশ ফ্লো 1 2 3 4 5। তো আসুন ওই নোট আমরা জানি নিট প্রেজেন্ট ভ্যালুর সূত্র টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ সিএফএটি মাইনাস এনসিও। তো প্রেজেন্ট ভ্যালু আমরা এখন দেখবো যে ক্যাশ ফ্লো কয়টা আছে। প্রথম 5টা ক্যাশ ফ্লো আছে, ক্যাশ ফ্লো 1 2 3 4 5 মাইনাস এনসিও। প্রথম ক্যাশ ফ্লো ছিল ক্যাশ ফ্লো 1 3 লাখ 3.5 লাখ, তারপর 3তে হচ্ছে 3 লাখ, 4-এ হচ্ছে 4 লাখ, এবং 5ম বছরে 5 লাখ। 1 প্লাস আয়ের মানে এখানে 12% দেওয়া আছে, তাহলে 1 প্লাস 0.12 পাওয়ার আছে 1 2 3 4 5। এখন আমরা ক্যালকুলেশন করলাম ডিসকাউন্ট করে, এখানে ফলাফল এই ব্র্যাকেটের ভিতরে এটা যোগ করে দেখলাম 12,98,330 টাকা। সেখান থেকে 10 লক্ষ বাদ দিলাম, দিলে 2,98,330 টাকা পজিটিভ থেকে গেল। এটা আমাদের নিট প্রেজেন্ট ভ্যালু নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। এখন যদি ডিসিশন জিজ্ঞাসা করে যে শুড ইউ ইনভেস্ট, তো উই শুড ইনভেস্ট বিকজ দেয়ার নিট প্রেজেন্ট ভ্যালু ইজ পজিটিভ। যাই হোক, আমরা এখানে যেহেতু কমেন্ট করতে বলে নাই আমরা লিখলাম না। তা নিট প্রেজেন্ট ভ্যালু আমরা বুঝতে পারছি কীভাবে বের করতে। আর সবসময় এই সূত্র দিয়ে বের করবেন নিট প্রেজেন্ট ভ্যালু, কোনো শখের মধ্যে যাওয়া লাগবে না, কোনো শখের সাহায্য নেওয়া লাগবে না, কারণ নিট প্রেজেন্ট ভ্যালু সূত্র হচ্ছে এটা। এরপরে আসলে আমরা 4 নম্বর রিকোয়ারমেন্ট দেখছি, ক্যালকুলেশন অফ প্রফিটেবিলিটি ইন্ডেক্স, মুনাফা সূচক। আর মুনাফা সূচকের সূত্র একটাই, সেটা হলো টোটাল প্রেজেন্ট ভ্যালু ডিভাইড বাই এনসিও। টোটাল প্রেজেন্ট ভ্যালু 12,98,330 টাকা, আর এনসিও হচ্ছে 10 লক্ষ টাকা ইন্টু 100, আর ভাগ করে 100 দিয়ে গুণ করলাম 129.33% অ্যান্সার। সেখানে দেখুন, তাহলে আমরা 10 সালের একটা অঙ্ক সমাধান করলাম। 10 সালে আরেকটা অঙ্ক সেকেন্ড ইয়ারে ব্যবস্থাপনা বিভাগে এবং মার্কেটিং বিভাগে এই সাবজেক্টটা আছে, প্রিন্সিপাল অফ ফাইন্যান্স। আর থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে আছে। দেখুন আমি সব জায়গা থেকে নিয়ে আসছি, যেখানে যেখানে প্রশ্ন 10 সালে এসেছে সব প্রশ্ন সাজায় দিয়ে আছে। এবং কোটি বলা আছে, এ কোম্পানি ইজ কনসিডারিং অ্যান ইনভেস্টমেন্ট প্রপোজাল হুইচ রিকোয়ার অ্যান ইনিশিয়ালি ক্যাশ আউটফ্লো অফ 50,000 টাকা। দ্য ইনভেস্টমেন্ট উইল হ্যাভ এ লাইফ অফ 5 ইয়ার্স। ইনভেস্টমেন্ট 5 বছর, এখানে জীবনকাল বলা হচ্ছে। ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট হচ্ছে 50,000 টাকা। 50,000 টাকা বিনিয়োগ করে 5 বছর সার্ভিস দিবে। দ্য প্রজেক্ট উইল হ্যাভ নো সার্ভিস ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ লাইফ।
স্যালভেজ ভ্যালু থাকবে না। দ্য কোম্পানি ইউজ দ্য স্ট্রেট লাইন মেথড অফ ডিপ্রিসিয়েশন, দ্য কোম্পানিজ ট্যাক্স রেট 40%, দ্য এস্টিমেটেড ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। দেখুন যেহেতু ট্যাক্স রেট দেওয়া আছে আর প্রস্তাবে ক্যাশ ফ্লো বলা আছে, তাহলে এটা তো সিএফবিটি। তাহলে সিএফবিটি থেকে আমাদের সিএফএটি তৈরি করে নিতে হবে। প্রথমে সিএফএটি তৈরি করে তারপরে আমাদের অন্যান্য রিকোয়ারমেন্টগুলো শুরু করতে হবে। তো 5টা বছরে আমাদের এখানে দেওয়া আছে 12,000, 14,000, 16,000, 18,000, 20,000। এই হচ্ছে আমাদের সিএফবিটি। দ্য পিভি ফ্যাক্টর আর এখানে 909 অন 8264, 7513, 6830 এবং 6209। এই যে 5 বছরের পিভি ফ্যাক্টর দেওয়া আছে, প্রেজেন্ট ভ্যালু করার সময়, নেট প্রেজেন্ট ভ্যালু করার সময় এগুলো আমাদের প্রয়োজন হবে, যদি প্রস্তাবে দেওয়া আছে, কিন্তু দেওয়া থাকে না সাধারণত। এবার আসুন রিকোয়ারমেন্ট কয়টা। সিপাডে এখানে 5টা রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে। পেব্যাক পিরিয়ড, পেব্যাক পিরিয়ড তৈরি করতে হয় 2টা সূত্র দিয়ে। সিএফএটি সমান হলে একটা ছোট সূত্র, আর সিএফএটি অসমান হলে আরেকটা। যেহেতু এখানে সিএফবিটিগুলো অসমান আছে, তাহলে সিএফএটিও অসমান হবে, অর্থাৎ অসমানের সূত্র ব্যবহার করে পেব্যাক পিরিয়ড তৈরি করতে হবে। নিট প্রেজেন্ট ভ্যালু, নিট প্রেজেন্ট ভ্যালুর একটাই সূত্র, ক্যাশ ফ্লো 1 2 3 4 5 5 পর্যন্ত, এখান থেকে এনসিও বাদ দেবো, টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে এনসিও বাদ দিতে হয়। প্রফিটিল ইন্ডেক্স, টোটাল প্রেজেন্ট ভ্যালুকে এনসিও দ্বারা ভাগ দিয়ে একসাথে গুণ করলে প্রফিটিল ইন্ডেক্স পাওয়া যায়। নিট প্রফিটেবল ইন্ডেক্স, হ্যাঁ নিট প্রফিটকে এনসিও দ্বারা ভাগ করতে হয়, তাহলে নিট প্রফিটেবল ইন্ডেক্স পাওয়া যায়। সারপ্লাস লাইফ, অর্থাৎ টোটাল আয়ুষ্কাল যে 5 বছর, সেখান থেকে পেব্যাক পিরিয়ডের আয়ুষ্কালটা বাদ দিলেই বাস যেটা থাকবে সেটা হলো সারপ্লাস লাইফ। আসুন আমরা রিকমেন্ড তৈরি করি। তাহলে 1 নম্বর পেব্যাক পিরিয়ড করব। যাই হোক, এখানে যেহেতু সিএফবিটি দেওয়া আছে, আমাদেরকে আগে ওয়ার্কিং করতে হবে, ডিপ্রিসিয়েশন তৈরি করে একটা ছকের মাধ্যমে সিএফএটি তৈরি করে নিতে হবে। তো আসুন আমরা প্রথমে লিখলাম ডিপ্রিসিয়েশন পার ইয়ার, কস্ট অফ মেশিন মাইনাস স্যালভেজ ভ্যালু ভাগ অ্যাসেট লাইফ। 50,000 টাকাকে 5 দ্বারা ভাগ করলে প্রতি বছরে 10,000 টাকা অবশ্যই। ক্যালকুলেশনের চার্ট অফ সিএফএটি, নাম্বার অফ ইয়ার 5 বছর। এবার সিএফবিটি দেওয়া আছে 12,000, 14,000, 16,000, 18 এবং 20,000। ডিপ্রিসিয়েশন প্রতি বছরে 10,000 10,000 করে আছে। এখন 12,000 থেকে 10 বাদ দিলে 2,000 থাকে, 14,000 থেকে 10 বাদ দিলে 4,000 থাকে, 16 থেকে 10 বাদ দিলে 6,000 থাকে, 18,000 থেকে 10 বাদ দিলে 8,000 টাকা থাকে, 20,000 থেকে 10,000 বাদ দিলে 10,000 হয়। এটা হচ্ছে ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। এই টাকার উপরে এখন ট্যাক্স ধার্য করতে হবে 40%। 2,000-এর উপরে 40% কত হয়? 800 টাকা। 4,000-এর পরে 1,600 টাকা, 6,000-এর পরে 2,400 টাকা, 8,000-এর পরে 3,200 টাকা, 10,000-এর পরে 4,000 টাকা। এই হলো ট্যাক্স। এখন ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে ইএটি হবে। যেমন এখানে আমরা 4 নম্বর কলাম থেকে 5 নম্বর কলাম বাদ দিয়ে 6 নম্বর কলাম ইএটি পাচ্ছি। 2,000 থেকে 800 বাদ দিলে 1,200 টাকা থাকবে। এরপরে 4,000 থেকে 1,600 বাদ দিলে 2,400 টাকা থাকবে। 6,000 থেকে 2,400 বাদ দিলে 3,600 টাকা থাকবে ইএটি। এরপর 8,000 থেকে 3,200 বাদ দিলে 4,800 টাকা থাকবে। 10,000 থেকে 4,000 বাদ দিলে 6,000 টাকা ইএটি থাকবে, আর্নিং আফটার ট্যাক্স। ইএটির সাথে এখন আমরা ডিপ্রিসিয়েশন যোগ করব, তাহলে সিএফএটি হয়ে যাবে। তাহলে 7 নম্বর কলামটা আমাদের ডিপ্রিসিয়েশন এখানে কী হবে 3 নম্বর কলাম এবং 6 নম্বর কলাম যোগ করতে হবে। 6 নম্বর কলাম আছে ইএটি আর 3 নম্বর কলাম আছে ডিপ্রিসিয়েশন, দুটো যোগ করলে 7 নম্বর কলাম হবে সিএফএটি, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। তাহলে 1,200 টাকার সাথে 10,000 যোগ করলে হয় 11,200, 2,400 যোগ 10,000 তাহলে 12,400, 3,600 আর 10,000 13,600, 4,800 আর 10,000 তাহলে 14,800, 6,000 আর 10,000 16,000। এ হলো সিএফএটি। এখন আসুন রিকোয়ারমেন্ট 1, ক্যালকুলেশন পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ড করার জন্য আমাদের একটা 3 কলাম বিশিষ্ট ছক লাগে। তো আসুন নাম্বার অফ ইয়ার সিএফএটি দেখে বসালাম। এবার ক্রমযোজিত, প্রথমে 11,200 বসা, এরপরে এর সাথে যোগ করলাম 12,400। 11,200 সাথে 12,400 যোগ করলে কত হয়? 23,600। 23,600 সাথে আবার 13,600 যোগ করলে 37,200। 37,200 সাথে 14,800 যোগ করলে 52,000। 52,000-এর সাথে 16,000 যোগ করলে 68,000 টাকা। এই হলো সিসিএফএটি। আশা করি বুঝতে পারছেন। এবার আসুন ওই নদের আমরা জানি পেব্যাক পিরিয়ডের যে সূত্রটা এ প্লাস উপরে এনসিও মাইনাস সিসিএফএটি ডিভাইড বাই ডি। এই যে 4টা মান আমাদের প্রয়োজন, এই 4টা মান আমরা পেয়ে যাচ্ছি। এখন এনসিও প্রথমে লিখব 50,000 টাকা। এই 50,000-এর কাছাকাছি সিসিএফএটির মধ্যে খুঁজতে হবে কাছাকাছি সমান অথবা কম, যেন বেশি না হয়। এটা 52,000, এটা 37,200। যদিও 52,000 50-এর থেকে বেশি, এই জন্য নেওয়া যাবে না। এখন 37,200 এটাই নিতে হবে কম হলেও। তো এটা হলো আমাদের সি এর মান। আর এটা কোন বছরে হয়েছে? 3rd ইয়ারে। তাহলে এর মান হলো 3 বছর। এর পরের বছরকে ডাউন অফ দ্য ইয়ার বলা হবে। তো পরের বছর ডাউন অফ দ্য ইয়ার 14,800 ডির মান। এই মানগুলো আমরা বসিয়ে পাই ক্যালকুলেশন করে 3.86 ইয়ার্স।
নাম্বার 2, ক্যালকুলেশন অফ নিট প্রেজেন্ট ভ্যালু। সেখানে দেখুন নিট প্রেজেন্ট ভ্যালু আমরা একটা সূত্র দিয়েই করি, টোটাল প্রেজেন্ট ভ্যালু ডিভাইড বাই টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ সিএফএটি মাইনাস এনসিও। যেহেতু এখানে পিভি ফ্যাক্টর দেওয়া আছে সেহেতু আমরা এটা ছকের মধ্যে দিতে পারি অথবা সরাসরি প্রত্যেকটার পিভি ফ্যাক্টর দিয়ে গুণ করে দিতে পারি। কী হবে? 11,200 গুণ 0.9091 ব্র্যাকেট দিয়ে ঘিরে, এরপরে আবার 12,400 গুণন 8264, 13,600 গুণন 0.7513, এভাবে গুণ করলে আমাদের যে ফলাফল আসলো এই ফলাফলগুলো যোগ করলাম 50,689 টাকা। এই 50,689 থেকে এনসিও 50,000 বাদ দিলাম, পজিটিভ মান থেকে গেল 689 টাকা। তাই নিট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ হয়েছে, অ্যান্সার শেষ। টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে এনসিও মাইনাস করে দিলাম। প্রেজেন্ট ভ্যালুটা আমরা এই ছকের ভিতরে যেহেতু পিভি ফ্যাক্টর প্রসেস সাপ্লাই দেওয়া ছিল তাই গুণ করে নিলাম। আমরা এই সূত্রে আমরা বসাই নিতে পারি। ক্যালকুলেশন অফ প্রফিটেবিলিটি ইন্ডেক্স 3 নম্বর রিকোয়ারমেন্ট। আমরা জানি টোটাল প্রেজেন্ট ভ্যালু ডিভাইড বাই এনসিও ইন্টু 100। টোটাল প্রেজেন্ট ভ্যালু হয়েছে 50,689 টাকা ডিভাইড বাই এনসিও 50,000 ইন্টু 100, 101.38% অ্যান্সার। 4 নম্বর রিকোয়ারমেন্ট ক্যালকুলেশন অফ নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স। নিট প্রফিটেবল বললে নিট প্রেজেন্ট ভ্যালুকে এনসিও দ্বারা ভাগ করতে হয়। নিট প্রেজেন্ট ভ্যালু 689 টাকা ডিভাইড বাই এনসিও হলো 50,000 টাকা ইন্টু 100, 1.38% অ্যান্সার শেষ। ক্যালকুলেশন সারপ্লাস লাইফটা হচ্ছে 5 বছর, পেব্যাক পিরিয়ড হয়েছিল 3. এখান থেকে দেখতে হবে 86, তাহলে বাড়তি জীবনটা আর বাকি যা থাকে এটা সারপ্লাস। তাহলে 5 থেকে 3.86 বাদ দিলাম, 1.14 ইয়ার্স, এটা হলো সারপ্লাস লাইফ। আশা করি বুঝতে পারছেন। এবার আসলে আমরা 11 সালে একটা অঙ্ক এসেছে ফার্স্ট ইয়ারে, এটা দেখাই। ফ্রম দ্য ইনফরমেশন অফ জুন, এখানে জনি কোম্পানিতে ইনফরমেশনগুলো দেওয়া হলো পেব্যাক পিরিয়ড তৈরি করতে হবে, নিট প্রেজেন্ট ভ্যালু তৈরি করতে হবে, ইন্টারনাল রেট অফ রিটার্ন আইআরআর তৈরি করতে হবে। কয়টা রিকোয়ারমেন্ট? 3টা। এই 3টা রিকোয়ারমেন্ট তৈরি করলে আমাদের এখানে 10 মার্ক সিপাটে। ইনফরমেশনগুলো বলছে পারচেস প্রাইস অফ দ্য মেশিন 2 লক্ষ টাকা, ইম্পোর্ট ডিউটি 30,000 টাকা, ক্যারিং কস্ট 7,000 টাকা, ইনস্টলেশন চার্জ 13,000 টাকা। এগুলো সব ডিপ্রিসিয়েবল কস্ট, এটা মেশিন বয়ে নিয়ে আসতে আমাদের এগুলো খরচ হয়েছে মেশিনের পারপাস, এগুলো যোগ করতে হবে। তারপরে ওয়ার্কিং ক্যাপিটাল, এটা ডিপ্রিসিয়েবল নয় তবে এনসিওর মধ্যে যায়। ইউজফুল লাইফ 5 বছর, বাস ওকে। অ্যানুয়াল ক্যাশ ফ্লোগুলো দেওয়া হয়েছে 1, 2, 3, 4, 5 বছরে 80, 70, 90, 95 এবং 85,000 টাকা। দ্য কোম্পানি পে ট্যাক্স রেট দেওয়া আছে, তাহলে এই ক্যাশ ফ্লোগুলো সব সিএফবিটি। এখন সিএফবিটি বানাতে হবে। তার দ্য ডিপ্রিসিয়েশন অন স্ট্রেট লাইন বেসে সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই করতে হবে, ডিসকাউন্টেড 10%। এখন আমাদের প্রথম কাজ হলো সিএফবিটি তৈরি করে নেওয়া। যেহেতু ট্যাক্স রেট দেওয়া রয়েছে, সিএফবিটি তৈরি করতে গেলে ডিপ্রিসিয়েশন করা লাগবে। তো ডিপ্রিসিয়েশনটা আমরা করলাম এখানে কস্ট অফ মেশিন মাইনাস সেলস ভ্যালু রেট বাই অ্যাসেট লাইফ, তাহলে 2.5 লক্ষ কস্ট অফ মেশিন। এটা আমরা দেখার জন্য আগে 1 নম্বর ওয়ার্কিংটা বলি। 1 নম্বর হচ্ছে পারচেস প্রাইস, ইম্পোর্ট ডিউটি, ক্যারিজ ইনওয়ার্ড, ইনস্টলেশন কস্ট, এই সব মিলে হলো 2.5 লক্ষ। 2.5 লক্ষ টাকা হলো ডিপ্রিসিয়েবল কস্ট। এবার নিট ক্যাশ আউটফ্লো করতে গেলে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করতে হবে, তাহলে এনসিও কত? 3 লাখ টাকা। এনসিও তৈরি করে ফেললাম, ডিপ্রিসিয়েবল কস্ট তৈরি করলাম। এখন ডিপ্রিসিয়েবল কস্ট 2.5 লক্ষ টাকা মাইনাস স্যালারি হলো 0 হোল ডিভাইড বাই 5 ইয়ার্স, ভাগ করলে হয় 50,000 টাকা। এখন আসুন ক্যালকুলেশন এ চার্ট অফ সিএফবিটি, 7 কলম বিশিষ্ট সিএফবিটি করতে হবে সবসময়। ইয়ার সিএফবিটি, ডিপ্রিসিয়েশন বাদ দিলে ইবিটি, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে ইএটি, ইএটির সাথে ডিপ্রিসিয়েশন যোগ করলে সিএফবিটি। এই সিএফবিটি যোগফল আমরা এখানে দেখুন, এখানে আমাদের যেটা আসছে ক্যালকুলেশন অফ পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ড তৈরি করতে গেলে আমাদের সূত্র জানা আছে যে অসমান সিএফবিটির ক্ষেত্রে এ প্লাস এনসিও মাইনাস সি সিএফবিটি ডিভাইড বাই ডি। এখন এনসিও আগে লিখতে হয় 3 লাখ টাকা এনসিও, আর 3-এর কাছাকাছি সি সিএফবিটি খুলতে হবে। তো এখানে সি সিএফবিটি দেখলাম 3,69,000 হয়ে যাচ্ছে, আর এটা আছে 2,94,500। তাহলে 3 লক্ষর কাছাকাছি সমান অথবা কম নেওয়ার কথা, সেটা হিসেবে আমরা এটা কম নিলাম, কিন্তু বেশি নিতে পারবো না। তো সি সিএফবিটি 2,94,500। কোন বছরে হয়েছিল? এটা 4th ইয়ারে, অর্থাৎ এর মান হচ্ছে 4, আর তার নিচের বছরে ডাউন অফ দ্য ইয়ার 74,500, এটা হলো ডির মান। আচ্ছা, এর মান, এনসিওর মান, সির মান এবং ডির মান সবগুলো বসালাম। বসায় ক্যালকুলেশন করলাম, দেখলাম 4.074 ইয়ার্স অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। এরপরে আরেকটা অঙ্ক, 2 নম্বর রিকোয়ারমেন্ট ক্যালকুলেশন অফ নিট প্রেজেন্ট ভ্যালু। ক্যাশ ফ্লো আমাদের এখানে দেখা গেছে কয়টা? 5টা বছরে যে ক্যাশ ফ্লো, এটার প্রেজেন্ট ভ্যালু করার জন্য সূত্র লিখলাম টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসিও।
টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ সিএফএটি ক্যাশ ফ্লো 1 2 3 4 5 5 বছরে যা আসছে সব প্রেজেন্ট ভ্যালু করে ফেললাম। আচ্ছা, লাস্টে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল আছে। তো ওয়ার্কিং ক্যাপিটাল এখানে একটু মিস্টেক হয়েছে, ওয়ার্কিং ক্যাপিটাল ছিল 50,000 টাকা। এই 50,000 টাকা লাস্ট বছরে ৭৪,৫০০ সাথে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল এলো হবে 50,000। আচ্ছা, যোগ করলে ১,২৪,৫০০। যাক, সবগুলোর আমরা ডিসকাউন্ট করে নিলাম, ডিসকাউন্ট করে ৩,০৯,০১২ টাকা, আর সেখান থেকে এনসিও বাদ গেল ৩ লক্ষ টাকা। তাহলে ৯,০১২ টাকা আমাদের পজিটিভ থেকে গেল নিট প্রেজেন্ট ভ্যালু। এবার আসুন আইআরআর করতে হবে। আইআরআর একটাই সূত্র, 4টে মান দরকার হয়। আচ্ছা, অন্যদের আমরা জানি আইআরআর সমান এ প্লাস উপরে সি ডিভাইড বাই সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ বি সি ডি, এই 4টা লেটার আমাদের ব্যবহার করা হয়। এই 4টা লেটারের ইলিভারেট হলো এ হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট, বি হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট, সি হলো নিট প্রেজেন্ট ভ্যালু অফ পজিটিভ, নিট প্রেজেন্ট ভ্যালু অফ নেগেটিভ হলো ডি। এখন আমরা 2 নম্বর রিকোয়ারমেন্টে নিট প্রেজেন্ট ভ্যালু করেছি, সেখানে আমাদের পজিটিভ এসেছে। এই নিট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ মানে সির মান কত ৯,০১২ টাকা। যে ডিসকাউন্ট রেট দ্বারা নিট প্রেজেন্ট ভ্যালু করার পরে পজিটিভ হবে ওই ডিসকাউন্ট রেটকে বলা হবে লোয়ার রেট। তাহলে আমাদের এখানে লোয়ার রেট কত হবে 10%। তাহলে অঙ্কের ভিতরে আমরা 2টা মান পেয়ে গেছি, আর 2টা বাকি আছে, একটা হায়ার রেট, একটা নিট প্রেজেন্ট ভ্যালু অফ নেগেটিভ। তো সিন্স দ্য নিট প্রেজেন্ট ভ্যালু অফ 10% ইজ পজিটিভ, সো উই শুড টেক এ হায়ার ডিসকাউন্ট রেট। আমাদের এটা উচিত বড় রেট নেওয়া। কী জন্য? ফর নেগেটিভ নিট প্রেজেন্ট ভ্যালু, নেগেটিভ নিট প্রেজেন্ট ভ্যালু বানাতে হবে। এখন আসুন, নিট প্রেজেন্ট ভ্যালু যদি নেগেটিভ বানাতে হয় তো হায়ার রেট নিতে হবে। হায়ার রেট ডিসকাউন্ট রেট কখনো ধরে নেওয়া যাবে না, তবে এটা সূত্রের মাধ্যমে আমি এখানে দেখাই দিয়েছি যে পূর্বে যে রেটটা দেওয়া আছে লোয়ার রেট ডিভাইডেড উপরে বা প্লাসের উপরে ব্র্যাকেটের ভিতরে নিট প্রেজেন্ট ভ্যালু অফ লোয়ার মানে পজিটিভ যেটা ডিভাইড বাই এনসিও ইন্টু 100 ভাগ 2। এখন পজিটিভ হয়েছে ৯,০১২ টাকা, আর এনসিও আছে 3 লক্ষ। ভাগ করে 2 দিয়ে ভাগ, এটা ভাগ করে 100 গুণ করলাম, যে পার্সেন্ট আসলো তার 2 দিয়ে ভাগ করলাম, তো 10% থাকলো। আর এটা ভাগ করে দেখেছি 1.5 আসে, তাহলে 10 আর 1 11.50%। এটাকে আমরা সর্বসম করে নিতে পারি, তাই এটা অ্যাপ্রক্সিমেট ইকুয়াল দিয়ে 12% করে নিয়েছি। সুতরাং নিট প্রেজেন্ট ভ্যালু 12% সমান ক্যাশ ফ্লো 1 2 3 4 5 ডিভাইডেড বাই 1 প্লাস আই 12% সবার 12%, পাওয়ার হচ্ছে 1 2 3 4 5 পর্যন্ত ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করে আমরা দেখলাম যে নিট প্রেজেন্ট ভ্যালু আসছে এখানে টোটাল প্রেজেন্ট ভ্যালু 2,92,372, সেখান থেকে এনসিও 3 লক্ষ বাদ দিলে না মাইনাস 7,628 টাকা। এটাই হলো নিট প্রেজেন্ট ভ্যালু অফ নেগেটিভ, আর হায়ার রেট ধরেছে কত 12%। এখন আমরা মানগুলো বসিয়ে পাই, যেহেতু 4টে মান পেয়ে গেছি, পুটিং দ্য ভ্যালুস ইন দ্য অ্যাবভ ফর্মুলা, উপরে ফর্মুলা, এখন মানগুলো বসিয়ে পাই। তো এর মান 10% প্লাস উপরে সির মান ৯,০১২ আর নিচে সি মাইনাস ডি। তো সির মান আছে ৯,০১২ মাইনাস, এবার ব্র্যাকেটের ভিতরে মাইনাস কেন, কারণ এটা তো মাইনাস ফিগার হবে ডির মান। তো ডির মান হচ্ছে মাইনাস 7,628, এরপরে বি মাইনাস এ, 12 থেকে 10 চলে গেলে 2 থাকে, আর ক্যালকুলেশন করার নিচে মাইনাস মাইনাসে প্লাস হলো, প্লাস করে হলো 640। ৯,০১২কে 16,640 দ্বারা ভাগ করলে 0.542 আসে, এর সাথে 2 গুণ করলে হয় 1.084, এর সাথে 10 যোগ করলাম, তাহলে 11.084% অ্যান্সার আইআরআর। ঠিক আছে, দেখুন, আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে 11 সালের আমরা প্রশ্ন একটা কমপ্লিট করেছি। আরেকটা দেখি, এখানে বলছে ফার্স্ট ইয়ারে 2011 সালে এসেছে এ প্রজেক্ট ইনিশিয়ালি কস্ট অফ 40,000 টাকা ইজ এক্সপেক্টেড টু লাইভ 5 ইয়ার্স অ্যান্ড ডিসিশন ডিসকাউন্ট রেট এসে 10% ক্যাশ ইনফ্লো আর গিভেনগুলো নিচে দেওয়া হলো 12,000, 15,000, 13,000, 10,000 এবং 14,000। ডিটারমাইন দ্য ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড। আচ্ছা, এখানে এটা কি এনসিও, এটা কি সিএফএটি নাকি সিএফবিটি? এখন সিএফবিটি আমরা চেনার উপায় খুঁজেছিলাম যে যদি ট্যাক্স রেট থাকলে সিএফবিটি, আর যদি ট্যাক্স রেট না থাকে তাহলে সিএফএটি। তাহলে সিএফএটি এই জন্য যে এখানে কোনো ট্যাক্স রেট নাই। তো আমরা এটা লিখলাম, যেহেতু আমাদের বলেছে ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড। এখন আমাদের কাজ হচ্ছে এই সিএফএটিগুলোকে আগে ডিসকাউন্ট করে নিতে হবে। ছকের মাধ্যমে করলে হয়, অথবা সরাসরি এইভাবে ক্যাশ ফ্লো দেখালেই হয়। তো ক্যাশ ফ্লো কয়টা? 5টা। ক্যাশ ফ্লো 1 2 3 4 5 প্রেজেন্ট ভ্যালু করলাম। তো প্রেজেন্ট ভ্যালু করে আমরা দেখলাম যে প্রত্যেকটা বছরে আমাদের এখানে ফলাফল আসছে 10,909 টাকা, 12,397 টাকা, 9,767 টাকা, 6,830 টাকা, 8,693 টাকা। আচ্ছা, এইগুলো আমরা লিখে ক্রমে যোগ করব, তাহলে ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড হবে। ডিসকাউন্ট করে নিয়ে এবার ডিসকাউন্ট সিএফএটি এইটা আমরা ক্রমে যোগ করলাম। 10,909 টাকা যোগ 12,397, তাহলে 23,306 টাকা যোগ 9,767 টাকা, তাহলে 33,073 টাকা। এরপরে 6,830 টাকা যোগ করলে 39,903 টাকা।
এর সাথে আবার লাস্ট ৮,৬৯৩ যোগ করলে ৪৮,৫৯৬ টাকা। এই আছে ক্রমজয়িত ফলাফল। এখন আসুন ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ডের সূত্র হলো এ প্লাস উপরে এনসিও মাইনাস সিসিএফআইটি ডিভাইডেড বাই ডিসকাউন্ট ডাউন অফ দ্য ইয়ার সিএফআইটি। হিয়ার এনসিও আগে লিখতে হয় ৪০,০০০ টাকা। এবার ৪০,০০০-এর কাছাকাছি কম অথবা সমান এমন একটা সিসিএফআইটি খুঁজলাম, দেখি ৩৯,৯০৩ টাকা। এটা কোন বছরে আসছে? ৭৪ বছরে আসছে। তার নিচের বছরকে ডাউন অফ দ্য ইয়ার বলা হয়। ডির মান কত তাহলে? ৮,৬৯৩। এই মানগুলো বসিয়ে পোস্টিং দিলাম সূত্রে, দেখি যে আসলো 4.0112 ইয়ার্স। অ্যান্সার শেষ। ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড। সেক্ষেত্রে এই ছিল আমাদের ১০ সাল এবং ১১ সালের বোর্ড প্রস্তুত সমাধান। আর এইভাবে আমি পরবর্তীতে শেষ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে যাবো। আপনারা আমার সাথে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপডেট অনেক ভিডিও আসবে। আর কী কী ভিডিও লাগবে আপনারা কমেন্ট করে জানাবেন এবং লাইক দিবেন। পাশাপাশি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনার নিজ টাইম লাইনে এটা শেয়ার করে রাখুন, পরবর্তীতে আপনার কাজে লাগবে। তো সেক্ষেত্রে আসলে ভালো ফলাফলের জন্য সর্বপ্রথম শর্ত হলো একটা ভালো বই। একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে। এই জন্য ছাত্রদের কথা মাথায় রেখে আমি ফরম্যাট আকারে প্রত্যেকটা বই খুব সহজভাবে ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত আমি সবগুলো লিখে গেছি এবং ধারাবাহিকভাবে এটা ছাপায় যাচ্ছি। আপডেট আমার বই কিনলে বাইরের কোনো সাজেশন কেনা লাগবে না, কারণ প্রতি বছরের আপডেট সাজেশনগুলো বইয়ের ভিতরে প্রথম পেজে দিয়েই আমি এটা বের করি। সুতরাং আমার বইয়ের নাম হলো ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বই, এম কে জামান সিরিজ। ঠিক আছে, আমার বইটা সংগ্রহ করার জন্য আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস থেকে নিয়ে কুরিয়ারের মাধ্যমে নিলে সরাসরি পাঠিয়ে দেওয়া যাবে, আর এখান থেকে সুলভ মূল্যে নিতে পারবেন। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করি। আগামী ক্লাসে আমরা 12 সাল এবং 13 সাল এই দুইটা সালের প্রশ্ন সমাধান করব। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।